experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। সেমিনার শেষে অফিসে কিছুক্ষণ তামিম সোফায় শুয়েছিল। বাড়ি ফিরতে একদম ইচ্ছে করছিল না। এত চ্যালেঞ্জিং কেন লাগছে লাইফটা? সে তো কাউকে ভালোবাসতে চায়নি। নীরা হুট করে কেন তার জীবনে এলো? কেন নীরার বিলবোর্ডের ছবির দিকে তাকালে তার ভেতর হু হু করে? এত ইনসিকিউর কেন লাগে তার? তবে কি সে তুখোর মানসিকতা ধারণ করে না? ব্যাকলেস স্লিভলেস এই মেন্টালিটি ধারণ করার সেও কি একটা পুরুষ শুধু? তার মাঝেও কি নীরাকে বেঁধে ফেলার বোধ কাজ করছে? না না, তা কেন? সে ভালোবাসে বলেই বুঝি অসহায়? নীরার জীবনে কি কেউ আসবার ভয়? সে তো আসবার হলে সাধারণ নীরার জীবনেও আসতে পারে। এত কেন কষ্ট হয়? কি দরকার ছিল ভালোবাসার? একা তো সে বেশ ছিল, ভালো ছিল। আচ্ছা, সেও কি টিপিক্যাল লাভার বা টিপিক্যাল হাজবেন্ড হয়ে গেছে? তা কেন হবে? সেরকম চিপ সে কখনোই হতে পারে না, শুধু একটা ব্যাপারই, আর তা হলো নীরা একটা পজিটিভ ফিলিংও দেখায়নি কখনো তাকে। এর মানে কি নীরা তামিমের মতো কাউকে জীবনে চায়নি? দুর্নিবারের মতো কি কাউকে চেয়েছে, কিংবা তার থেকেও বেস্ট? নাকি নীরার অন্য কারোর জন্য অপেক্ষা? তামিম কি বিয়ে নামক দায়বদ্ধতা দিয়ে আটকে ফেলেছে তাকে? কেন সে কখনোই তৃষ্ণার্ত হয়ে তাকায়নি তামিমের দিকে? ঋণবদ্ধ মনে করছে কি নিজেকে? বাসায় ফিরে তামিম আরো হতচকিত হয়ে গেল। মা এসব কি করেছেন? এরকম সাজানোর মানে কি মা? আমি আজ প্রথম বাইরে থেকে ট্রেনে করে আসিনি। আমরা করিনি, তোর বউ এসেছে। বাড়ি আপনা আপনি সেজে গেছে। বউ এসেছে মানে কি? কে তাকে অ্যালাউ করেছে মা? কে? কোথায় সে? তোর বউ তোর ঘরে। মা, ভালো করে শুনে রাখো, আমার কোনো বউ নাই, আর আমার কোনো বউয়ের দরকারও নেই। তামিম রাগে গড়গড় করতে করতে ঘরে এলো। তুমি এখানে কেন নীরা? তোমার তো দুর্নিবারের সাথে থাকার কথা, তোমার জন্যই জায়গা না। আমি আসতে চাইনি, আপনার মা জোর করলেন। নীরা না আসতে যাওয়ার ব্যাপারটা সত্যি। নীরা লজ্জা করছিল খুব। তারপর অনেক জোর খাটিয়ে নীরা নিজেকে স্বাভাবিক করে এসেছে। তামিম কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে বিছানায় বসে পড়ল। গোলাপি সাদার মিশেলে একটা পিওর কটন জামা পরেছে নীরা। কোনো অর্নামেন্টস নেই, তারপরও যেন চোখ ধাঁধানো লাগছে দেখতে। এরকম সুন্দর হবার কি দরকারটা ছিল? নাক ভোতা উটকোমুখ হলে তো আর ফিল্মের হিরোইন অন্তত হতো না। বাহ, নখ বড় রেখেছে, জামার সাথে মিলিয়ে পেন্ট, হেয়ার কাটটা কি বদলেছে, চুলে ব্রাউন হাইলাইট, বাপ্পা। তবে পায়ে সাধারণ ঘরের চটি। এর মানে কি? এত সাদামাটা হয়ে তামিমের কাছে আসার মানে কি? তামিমের কি কোনো দাম নেই? যতই ভালো দেখাক, তামিমের কাছে আসতে কেন সাজগোজের দরকার নেই? শুধু দুর্নিবারের সাথেই সেজে গুজে অভিনয় করবে, আর তামিম কিছু নয়? এতদিন পর হাজবেন্ড এসেছে, অথচ ওনার ভাব দেখো। ভালোবাসার কোনো ছিটে ফোটাও নেই, কান্নাকাটিও নেই, আক্ষেপও নেই। তামিম শুধু শুধু এসব চাইছে। এসব কিছু তো তার প্রথম থেকে ছিল না, আর এখন তো বৃহস্পতি তুঙ্গে। নীরা এগিয়ে এসে বসলো বিছানায়। আপনি বিদেশে চলে যাবার পর আমার মনে হয়েছে আমি ভালো থাকবো, কিন্তু নিচে বেলালকে দেখলাম, সে কি তোমার পিএস? ঠিক পিএস না, আসলে কিছু কাজ আছে যেগুলো আমি ম্যানেজ করতে পারি না, সেগুলোই ও দেখে। যেমন প্রডিউসারদের সাথে কথা বলা, মিটিং ফিক্স করা, শিডিউল মিলানো, এইসবই। তুমি দুর্নিবারের সাথে আরো দুটো মুভি সাইন করেছো, অথচ ফার্স্ট মুভিটাই রিলিজ করনি এখনো। দুটো কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে কাপলে। এর মানে কি নীরা? মানে হলো প্রডিউসার ডিরেক্টরদের ডিমান্ড। আমরা ভালো কাজ করছি। তাছাড়া দুর্নিবার স্যার নিজেও খুব হেল্পফুল আমাদের এই জুটিটা নিয়ে। তিনি বলেছেন জাস্ট ইতিহাস ঘটে যাবে। তামিম উঠে দাঁড়ালো, হাত ঘড়িটা খুলে টেবিলে রাখতে রাখতে বলল, নীরা, হুম। তুমি এক্ষুনি দুর্নিবারকে ফোন করবে, ফোন করে বলবে তার সাথে সব কাজ তুমি ক্যান্সেল করছো, এখন অন্য হিরোদের সাথে কাজ করবে। দুর্নিবার স্যারের সঙ্গে আমার সিনিয়র জুনিয়র সম্পর্ক। আমার কাজ যেখানে ক্লিক করবে আমি সেখানেই কাজ করব। আই নিড দ্য নক, আই নিড দ্য হিট। তার মানে তুমি আমার কথা শুনবে না? আমি একদমই তা বলিনি। আমার প্রফেশনাল ফিল্ডে ওটা। আমি সবসময় বেস্ট কাজটাই করতে চাই। আপনার সাজেশন আমি অবশ্যই শুনবো, যদি সেটা আমার ক্যারিয়ারের জন্য ভালো হয়।
এই মুহূর্তে দুর্নিবার স্যার লিড করছেন, বাদ দেওয়াটা আমার কাছে লজিক্যাল মনে হচ্ছে না। তামিম শার্ট ছাড়ল। আপনি যদি শুধু আমার প্রতি রাগ থেকে মাথা গরম করে এটা বলে থাকেন তাহলে কিন্তু। আমি রাগ করবো কেন? ভাই, তোমার ক্যারিয়ার, তোমার লাইফ। আপনি আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করে আছেন কিনা আমি আসলে বুঝাতে এসেছিলাম। মিডিয়ার লাইফটা নিয়ে লোকে যেরকম ভাবে, এই যেমন ধরেন সবাই ভাবে এখানে সব নোংরামো, মোটেও সেরকম নয়। ব্ল্যাক ফিল্ড কিন্তু সব জায়গাতেই আছে। ধর্ম থেকে রাজনীতি, সাহিত্য থেকে মঞ্চ, সব জায়গায় কিন্তু একটা অন্ধকার জগৎ আছে। আপনি হয়তো ভাবছেন গ্ল্যামার ওয়ার্ল্ডে। নীরা, আই ডোন্ট নিড এন এক্সপ্রেশন। তুমি চলে যাও, আমি টায়ার্ড, প্লিজ লিভ। নীরা থমকে গেল হঠাৎ। সে শুধু রাগ ভেবে নিয়েছিল, কিন্তু এটা তো নিষ্ঠুরতা। নীরা ঠিক প্রথম দিনের নীরা হয়ে মানুষটার কাছে এসেছে, ফিল্মের হিরোইন হিসেবে নয়। অথচ উনি শুরু থেকে মুভি নিয়ে কথা বলছেন। উনি কি জানেন না ওটা নীরার স্বপ্নের জায়গা আর উনি ভালোবাসার? আচ্ছা, আমরা পরে কথা বলবো, আপনি রেস্ট নিন। আমার কোনো কথা নেই নীরা, তুমি চলে যাও। আমি অপেক্ষা করছি নিচে, আপনি ফ্রেশ হয়ে নিন। তামিম শার্টটা ছুঁড়ে ফেললো মেঝেতে। আই সেল লিভ নীরা, ডোন্ট ওয়েট। তামিম প্রায় চিৎকার করে উঠল। নীরা ব্যাগটা তুলে কাঁধে নিল। এই কোন মানুষকে দেখছে সে? আজ সে কি বলতে এসেছিল? কত কিছু গুছিয়ে রেখেছিল। নীরার কি ভুল হয়ে গেছে কোথাও? তার যে সাধারণ জীবনে মানুষটা এসেছিল, সে সেরকম সাধারণ হয়ে মানুষটার কাছে এসেছিল। এই যে জামাটা সে পরে এসেছে, এটা তার শরবতভানের প্রথম রোজগারে কিনা। নীরার এই পরিচয়ের জীবনে মানুষটা এসেছিল, ওই রকম শূন্য নীরার জীবনে, ক্ষুদ্র নীরার জীবনে। সে কত হেনস্থায় না করেছে মানুষটাকে। আজ সে বলতে এসেছিল মানুষটাকে পাশে পেয়ে তার এখন দুটো ডানা নয়, মোট 4টে ডানা। তার স্বপ্ন পূরণের সবকিছু অনেক সহজ, কিন্তু এ যে সম্পূর্ণ অন্য মানুষ। তার জীবনেও কি শফিক ভাইয়ের মতো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে? দরজায় গিয়ে নীরা ফিরে তাকালো। তামিম উল্টো দিকে মুখ ঘুরিয়ে তাকিয়ে, পিঠ চুয়ে ঘাম বেয়ে একাকার। এত শীতেও ঘাম, এত রাগ। রিভলভার কোথায় ওনার? দিক না গুলি করে নীরাকে। নীরা আর দাঁড়ালো না। নীরা চলে যেতে তামিম ফিরে তাকালো। এত এক্সপ্লেনেশন নীরা কেন দিচ্ছে? সে কি আজ তামিমকে ভালোবেসে এসেছে, নাকি অন্য দায়? ভালোবেসে আসলে এত কথার দরকার হয় না। কাছে এসে শক্ত করে জড়িয়ে ধরে দুটো নিঃশ্বাস ফেললেই তো এই বুক বেঁচে ওঠে। তবে সে কি সেই রাতের কথা ভেবেই দায় থেকে এসেছে? তামিম কি বলবে? সে রাতে কিছুই হয়নি। মাতাল প্রেমিকার সুযোগ তামিম নেয়নি। তিলের ব্যাপারটা তামিম নীরার সিক্রেট ডায়েরি পড়ে জেনেছিল। সেদিন রাতে নীরার পাগলামো সামলাতে তামিম তাকে কোমরে বেঁধে সামলেছিল, যেভাবে তাকে রুড ক্রিমিনাল সামলাতে হয় সেভাবে। সে চাইলে সেই রাতে অনেক কিছুই করার ছিল, কিন্তু তামিম তা চায়নি। সে যেমন প্রতি মুহূর্তে নীরাকে ভেবে ঘেমে যায়, দিশেহারা হয়, তামিম চেয়েছিল নীরাও সেরকম করবে। আর চেয়েছিল নীরা নিজ থেকে সমর্পণ করবে নিজেকে, কাতর হয়ে তাকাবে, পাগল হয়ে জড়িয়ে ধরে চিৎকার করে বলবে, ভালোবাসি গো, ভালোবাসি। তা হবার নয়। এর আগে নীরার জীবনে অন্য আলো ঝলকানি, যেখানে তামিমের থেকেও বেস্ট কিছু এসছে। ভালোবাসার ব্যাপারটা বুঝি তামিমের জন্য অধরাই থেকে গেল। ব্যাক ক্যারিয়ার থেকে রিভলভারটা বের করে রাখার আগে এই নলের মাথায় তামিম লম্বা একটা চুমু খেল, আর মনে মনে বলল, আমাকে ভালোবাসার থেকে বুলেটটাকে বেশি ভালোবাসা সহজ নীরা। বুলেটে এত ব্যথা নেই যত ব্যথা তোমায় ভালোবেসে। নীরা মেইন ডোর পেরিয়ে বেরোবার সময় সেলিনা পিছু ডাকলেন। না, আসলে আমার জরুরি কিছু কাজ পড়ে গেছে হঠাৎ, তাই চলে যাচ্ছি। কাজ যখন পড়েছে অফকোর্স যাবে, সবার আগে তোমার কাজ। তবে গাধাটা যদি তোমার সিনেমার কাজ নিয়ে কিছু বলে না, একদম শুনবে না। সিনেমায় অনেক নাম করতে হবে তোমাকে, ক্যারিয়ার নিয়ে নো কম্প্রোমাইজ। সেরকম কিছুই নয়, একটা হুট করে কাজ এসে গেছে। রিতুন ডাইনিং এ চা খাচ্ছিল, ওখান থেকে ডেকেই বলল, নীরা আপু, তোমার জীবনের রাজা তুমি। তুমি যেটা পছন্দ করো সেটা যদি ছেড়ে দাও তাহলে নিজের সাথে সব থেকে বড় অন্যায় করা হবে। এই অন্যায়ের কোনো বিচারও নেই, বিকজ নিজের মনের কোনো আদালত নেই। তোমার ভাইয়া ভাবছেন আমি গ্রিডি বেস্টের জন্য। তুমি বলনি তাকে ভালোবাসা এর থেকে বেস্ট বলে কিছু নেই। মানুষের কাছে যেটা বেস্ট সেটাকেই সে ভালোবাসে। যেমন তুমি যাকে ভালোবাসলে, কেন বাসলে?
সেটা বেস্ট বলি তো। সেলিনা চেঁচিয়ে বললেন, তুই কি ভালোবাসাবি? এত জ্ঞান দিচ্ছিস? চুপ। মা প্লিজ থামবে তুমি? ভালোবাসনি তো তাই এদের ক্রাইসিসটা বুঝবে না। শুনুন নিরাপু, তুমি ভাইয়াকে স্ট্রেট জিজ্ঞেস করবে তার কাছে তুমি কেন বেস্ট। যদি বলতে পারে তাহলে বুঝবে। নীরা হাসল। নায়িকা বউ বোধহয় কারো পছন্দ না, তাই না ঋতু? একদম না। এবারের মেয়ের জামাই যদি অভিনয় করতে পারে, বউ তো আরও আগে অভিনয় করবে। তাছাড়া আমরা কেউ তোমার অথরিটি নই। ইউ আর দ্য ম্যানেজিং ডিরেক্টর। আই রিপিট, ইউ আর দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ ইউর মাইন্ড অ্যান্ড ইউর উইশেস। আর পয়েন্ট টু বি নোটেড নিরাপু, তোমার গুণধর হাজব্যান্ড কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়েও সবাইকে কাঁদিয়ে তা ছেড়ে বন্দুকধারী গোয়েন্দা হয়েছে। সে যদি তার ক্লিকটাই স্ট্রিক্ট করে বেছে নেয়, ওয়াই নট ইউ? আর সত্যিকারের ভালোবাসায় ছেড়ে যাওয়া বলে কিছু নেই। যেটা আছে তা হলো বিরহ বা ভালোবাসার বিরতি, যেটাকে আমরা মাঝে মাঝে অভিমান বলে জানি। সেলিনা আবার চেঁচালেন, সে এখন এ বাড়িতে জামাই হলো, কখন? হয়নি, হবে। একই তো কথা। আমার 18 হোক। তোর থেকে 10-12 বছরের সিনিয়র একটা লোক, তোর ভয় করে না? ঋতু মনে মনে বলল, আমি কেন ভয় পাবো মা? সেই তো ভয় পায়। আন্ডার 18 শুনে কিস করতে গিয়ে নার্ভাস হয়ে ঘেমে একাকার, শেষ পর্যন্ত বলেই ফেললো। আজ থাক ঋতু, তুমি 18 হয়ে এসে বরং কেটিসটা দিয়ে যাও, আমি পারবো না। ঋতু তখন শব্দ করে হেসেছিল আর বেচারা নার্ভাস হয়ে কফিতে কলা ডুবিয়ে চা বাচ্ছিল। নিরাপু, ভাইয়া তোমার থেকে কত বছরের বড়, বুঝিয়ে বলো তোমাকে। সব সময় আমার বরের বয়স নিয়ে কথা। ছি মা, বেচারা শুনলে কষ্ট পাবে তো। তার মা নেই, তোমাকেই ওকে মায়ের মতো ভালোবাসতে হবে। নীরা তাৎক্ষণিক বেরিয়ে গেল। এরা দুই ভাই বোনে ভালোবাসার কি জম, আবার কষ্ট দিতেও জম। নীরাদের নতুন ফ্ল্যাটে ওঠা হয়েছে আজ। নীরা অবশ্য চাইলে আগে উঠতে পারত। এতদিন তামিমের দেশে আসার ওয়েট করেছে। আজকে ডিনারটাও তার জন্য বিশেষ। তামিমের সাথে ধনীবার স্যারকে মিট করানোর ছোট্ট আয়োজন। রাত 9টা নাগাদ সেলিনা এলেন ঋতুসহ। ইতু আসেনি, সে পড়ছে। নীরা আশাহত হয়ে পড়ল। এত জেদ কেন মানুষটার? সেলিনা খুবই ব্যস্ত হয়ে বললেন, ইদু আর তামিমের বাবার খাবারটা আগে প্যাক করে ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দাও, আমি কিছু রেঁধে আসিনি বাসায়। নীরা শেষমেশ থাকতে না পেরে বলেই ফেলল, ঋতু, তোমার ভাইয়া যদি আজকের ডিনারটা ক্যান্সেল করে এর ফল খুব খারাপ হবে। বাই দ্য ওয়ে, শাড়িতে তোমাকে খুব স্নিগ্ধ লাগছে। সে আসবে না, যদি আসে ফল শুধু খারাপ না নিরাপু, খারাপেস্ট হবে। আর শাড়ি তো বয়স্ক দেখাতে পড়েছি, বয়স্ক লাগছে কিনা সেটা বলো। সেটা আমি বলবো না ঋতু, সেটা অন্য কেউ বলবে। ধনীবার এলো 9:30 নাগাদ। তামিম তখনও আসেনি। শফিক খেপে গিয়ে বলল, নীরা, এবার তো অন্তত খেতে দে, আমি খিদে পেটে একদম পড়তে পারি না। তামিম এলে তুই একা খাওয়াস। নীরা বিড়বিড় করে বলল। সোভার সাহেব খেতে বসলেন না, তিনি তামিমের জন্য অপেক্ষা করবেন। লাবণী সব সার্ভ করলো। নীরা কিছু ভালো লাগছিল না তখন। মুখ তেতো হয়ে গলা ভেঙে শুধু কান্না পাচ্ছিল। মানুষটাকে সে আলাদা ভেবেছিল। নীরারই ভুল। মানুষ আবার আলাদা হয় কি করে? সে সাধারণ কেউ, কিন্তু ওই মানুষটার কামনা দেখে ভেবেছিল সে অসাধারণ। সম্পূর্ণ ভুল ছিল সব। খাওয়ার মাঝখানে ঋতু ফট করে বলে উঠল, মা, আমার বোধহয় শাড়ি খুলে গেছে। ধনীবার তখনই বিষম খেয়ে গেল। শফিক বিস্মিত হয়ে বলল, শাড়ি খুললো ঋতুর, এতেই আপনি বিষম খেয়ে গেলেন? আশ্চর্য, বাচ্চা মেয়ে শাড়ি তো খুলতেই পারে। সেলিনা পানি এগিয়ে দিলেন ধনীবারকে। নাও বাবা, পানি খাও। এই বিষম খাওয়াটাকে অভ্যাস করে নাও, বুঝলে? তোমার তো আর সকাল বিকাল বিষম খেয়েই কাটবে। আরেকটা খবর জানো বাবা, ঋতু প্ল্যান করেছে আল্লাহ পাক চাইলে সে বিয়ের পর 8টা বাবু নেবে। একটা আমার মতো, একটা ওর বাবার মতো, একটা ঋতুর নিজের মতো, আর একটা তো ওর হাজব্যান্ডের মতো, মোট 4টে। এরপর একটা তামিমের মতো, একটা ইতুর মতো, একটা নীরার মতো, আর একটা ঋতু আর ওর হাজব্যান্ড দুজনের মতো। ঋতু কেউ ভাত দেয়নি তো? ধনীবার একথা শুনবার পর অবশ্য আর বিষম খায়নি। ননস্টপ হেঁচকি তুলে যাচ্ছিল শুধু। 8টা বাবু?
ভাগ্যিস ধনীবারের নিজের বাবা মা বেঁচে নেই, থাকলে আরো দুটো বাড়তো। আর যদি ধনীবারের কোনো ভাই বোন থাকতো তবে। ধনীবার আর ভাবতে পারল না। শফিক তখন আবারও বলল, হিরো সাহেব, আপনার কি ব্রিদিং প্রবলেম আছে? না থাকলে একটু হাত পা ছেড়ে বসুন তো। হেঁচকির সাথে সাথে আপনার শরীর কাঁপছে, মানে হচ্ছে শরীরে বোধহয় প্রপারলি অক্সিজেন সাপ্লাইটা পাচ্ছে না। ধনীবার মনে মনে বলল, আর শরীর অক্সিজেন শরীরটা থাকে কিনা সেটা তো চিন্তার বিষয়। আত্মা বাচ্চা, শরীর তো শরীর থাকবে না, ঝাঁঝরা হয়ে যাবে। তামিম এলো রাত 11টায়। ততক্ষণে সবাই চলে গেছে। সোহন সাহেব ফোন করে আনলেন বলে। এসে সে খুব স্বাভাবিকভাবেই খেয়েছে, সহজভাবেই কথা বলেছে। খাবার পর নিজেই বলেছে, নীরা তোমার ঘর দেখাবে না? মীরা কেঁপে উঠেছিল তখন। অবশ্যই। তামিমের অবশ্য অন্য প্ল্যান। মীরাকে সে সব ধরনের দায় থেকে মুক্তি দিতে চায়। সেই রাতের কথাটা ক্লিয়ার করতে চায়। আপনি বসুন গিয়ে, আমি আসছি। মীরার ভেতরে তখন তোলপাড়, হাজার কাঁপুনি। ইস, শুকিয়ে গিয়ে মানুষটার চোখ দুটো আরো কেমন বড় বড় হয়ে গেছে। ও চোখে তাকিয়ে আজ সারা রাত সে কথা বলবে। কফি নিয়ে এসে মীরা দেখলো তামিম বারান্দায়। বারান্দায় আবছা আলোতে দুহাত পকেটে ঢুকিয়ে তামিম স্থির বাইরে তাকিয়ে। মীরা নিঃশব্দে পেছনে দাঁড়িয়ে আছে। মাত্র 2 ফিটের দূরত্ব দুজনের মাঝে। উফ, নিঃশ্বাসের এমন শব্দ কেন হচ্ছে? এটা কি তাহলে তার জীবনের ম্যাজিক্যাল মোমেন্ট? তামিম পিছনে না তাকিয়ে বলল, নীরা, সেই রাতে তোমার আমার মাঝে কিছু হয়নি। তোমার শরীরের দিলের ব্যাপারটা আমি চাইরে পড়ে জেনেছি। তামিম পকেট থেকে একটা মিনি ডায়েরি বের করে বারান্দার রেলিং এর উপর রাখলো। মীরা অনুভূতিতে কাঁপছে। তখন দিশেহারা সে। মানুষটা আগে কেমন হুঠার চুমু খেয়ে নিত, আজ ফিরেও তাকাচ্ছে না। মীরা তোর সেই রাতের জন্য কিছু জানতে চায়নি। তুমি যদি ভেবে নাও একটা শারীরিক সম্পর্কের জন্য তুমি আমার কাছে বাধা পড়ে গেছো, সেটা একেবারে অ্যাবজর্ড ভাবনা হবে তোমার। আপনার কফি। মীরা মগ বাড়িয়ে ধরল। তামিম সেটা হাতে নিল এবং তাৎক্ষণিক মেঝেতে ছুঁড়ে ফেলল। মীরার শাড়ির কুচির অনেকটাই কফি পড়েছে। মীরা অবু হয়ে কুচি ঝাড়তে ঝাড়তে বলল, আপনি আমাকে ভালোবাসেন, এই ব্যাপারটা আপনি কনফার্ম তো? মানে হলো আমার মনে হচ্ছে আপনি অনিশ্চিত। তাহলে আমার কষ্ট অনুভূতি এসব হলো আপনার পাগলামো। তুমি বলতে চাচ্ছ আমি পাগল? বলতে চাচ্ছি না, বলছি। মীরা এগিয়ে এলো তামিমের কাছে। সবকিছু কেন এত জটিল করছেন? আমি গুছিয়ে বলতে পারি না বলে গুছিয়ে ভালোবাসতেও পারি না, তাই বলে আপনি কেন হাল ছেড়ে দিবেন? মীরা হাত বাড়িয়ে তামিমের শার্টের এক পাশটা ধরে শক্ত করে টানলো। এই হালকা শক্তিতে কাছে চলে যাবো আমি তোমার? আমি কিছুই জানি না এখন। মীরা অপলক তাকিয়ে আছে। তামিম দাঁড়ানো থেকে এবার বারান্দার কোণে দোলনায় বসলো। দেখুন, আপনি হয়তো ভাবছেন ভালো লাগাটা খুব সহজ ব্যাপার, মিডিয়ার যে কাউকে আমার ভালো লেগে যাবে। আসলেই কি তাই? একদমই নয়। যেটা যার ভালো লাগবে তা আগে থেকেই সেট করা থাকে। এই যে আপনার আমাকে পছন্দ, কেন পছন্দ, কারণ কি? তোমাকে আমার পছন্দ নয় নীরা, আবার হিরোইন নীরাকে চাই না। লাবণী দরজায় এসে দাঁড়িয়েছে তখন। নীরা, তোমার ফোন এসেছে। ডিরেক্টর জামাল সাহেব নাকি লাইনে আছেন। বেলাল কি বলবে? ওকে বলে দাও কালকের পর যাতে সময় দেয়। নীরার কথা শেষ হবার আগে লাবণী একটা চাপা চিৎকার দিয়ে উঠল। ও মাই গড, নীরা, কফির মগ ভাঙলো যে। তোমরা কি ঝগড়া করছো? কখন থেকে? তোমার কি মনে হয় ভাবি, তোমার ভাই ঝগড়া করবেন আমার সাথে? নীরার প্রশ্নে লাবণী কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। না, মানে বলছিলাম, তোমার শাড়িও তো মাখামাখি। আহা, খুলে ডিটারজেন্টে ভিজিয়ে দাও, লেবুর রস দিয়ে উঠবে তো। মীরা কফির মগের ভাঙা টুকরোগুলো গুছিয়ে লাবণীর হাতে দিতে দিতে বলল, ভাবি, আমি যদি 2 দিন বাড়ি না ফিরি, তুমি বাবাকে ম্যানেজ করতে পারবে না? মানে কোথায় যাবে তুমি? আউটডোর আছে? বলনি তো আগে। সে কি কথা, আগে থেকে জানাও না কেন? রনি দাওয়াত রাখলো আমাদের দুজনের, ওর বন্ধুর ওখানে। মীরা জবাব দিল না। তামিম পুরোপুরি চুপ মেরেই আছে। লাবণী এবার তামিমকে বলল, ভাই, কোনো সমস্যা? আপনার কি মন খারাপ? দুম খিচিয়ে বসে আছেন যে? তামিম অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, নীরা খুব খারাপ, খুব। আই হেট হার।
তাকে বলুন সে যাতে আমার সাথে একদম কথা না বলে।